চারদিকে নানান রকম খবর শুনতে পাওয়া যাচ্ছে যে বিভিন্ন ভ্যাকেন্সি আসতে চলেছে খুব শীঘ্রই। কত ভ্যাকেন্সি আসবে বা কত দ্রুত রিক্রুটমেন্ট হবে এই বিষয় নিয়ে তো আমরা অতটা সত্যি বলতে বিশেষভাবে জানি না, কিন্তু আমি এটুকুই বলবো যে আপনারা নিজেদের প্রস্তুতি আপনারা নিজেরা নিতে থাকুন, যাতে যখনই ভ্যাকেন্সি আসবে বা পরীক্ষা হবে আপনারা প্রস্তুতি থাকবেন যে একটি চাকরি আপনাদের নিজেদের জন্য সুনিশ্চিত করতে। আজকে অন্য একটি টপিক নিয়ে চলে এসেছি, পরিবেশের উপর। প্রায় প্রতিটি চাকরির পরীক্ষাতে এই পরিবেশের উপর থেকে একাধিক প্রশ্ন দেখতে পাওয়া যায়। নমস্কার, জিকে ওয়াইটি ডেস্টিনেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যদি আপনাদের মনে হয় যে আমাদের এই ভিডিও থেকে আপনাদের কোনো রকম সহযোগিতা পাচ্ছে, তাহলে আমাদের একটা সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটা পুরো দেখার পর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে ভুলেন না। কথা না বাড়িয়ে আজকে টপিকে চলে যাব। প্রথম প্রশ্ন, আমাদের পরিবেশের মূল উপাদান কয়টি? মানে পরিবেশ মূল কয়টি উপাদান নিয়ে গঠিত? 3টি, 4টি, 5টি নাকি 6টি? এটা যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে যান, আর না হলে আমি বলছি। এর উত্তর হবে 5টি, অপশন সি। এবার দেখে নিন সেই 5টি উপাদান কি কি। এই 5টি উপাদান হলো জল, বায়ু, মাটি, আলো আর জীব। জীব বলতে জীব মণ্ডল, যেখানে বিভিন্ন রকম প্রাণী, উদ্ভিদ সবগুলি চলে আসবে তার মধ্যে। তো এই প্রশ্নটি মনে রাখবেন, আমাদের পরিবেশের মূল উপাদান কয়টি বললে উত্তর হবে 5টি। পরবর্তী প্রশ্নটা বেশ সহজ, এই মাল্টিপল চয়েসের উত্তরটা আপনারা সবাই জানেন। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? একদম সহজ প্রশ্ন, প্রত্যেকটা বাচ্চাও জানে, যেহেতু প্রতিটা স্কুলে এই দিবস এখন বর্তমানে পালিত হচ্ছে। 5ই জুন, 22শে এপ্রিল, 14ই নভেম্বর নাকি 15ই আগস্ট? তো এটা 5ই জুন, সবাই জানে, এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই। কিন্তু এই দিবসটি কেন পালন করা হয় সেই সম্পর্কে একটু আলোচনা করা হয়েছে। বিষয়টা একবার দেখে নেন। কবে থেকে এই দিনটি পালনের কথা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? 1972 সালে জাতিসংঘের উদ্যোগ নিয়েছিল যে এটি পালন করতে হবে। 1972 সালে, এই সালটিতে কি হয়েছিল বলেন তো? সবাই প্রায় মনে রাখতে পারবেন যে বসুন্ধরা শীর্ষ বৈঠক যেটি হয়েছিল, এটি 1972 সালে। আর এই সময়তেই এই বিশ্ব পরিবেশ দিবস পালন করার জন্য উদ্যোগ নেওয়া হয়। কিন্তু প্রথম পালন করা হয়েছিল 1974 সালে। এই দুটি মনে রাখবেন, 1972 সালে বিশ্ব পরিবেশ দিবস পালন করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল, আর 1974 সালে এই দিনটি প্রথম পালন করা হয়। বিশ্ব পরিবেশ দিবসের স্লোগান কি? অনলি ওয়ান আর্থ। এই স্লোগান থেকে আসতেই পারে, এটা একটু দেখে রাখবেন। আচ্ছা, এই অনুষ্ঠানটি কে আয়োজন করে? এই বিশ্ব পরিবেশ দিবস আমাদের পুরো পৃথিবীব্যাপী যেটি হয় তার আয়োজন কে করে? ইউএনইপি। এটা থেকে আরেকটা কোশ্চেনও চলে আসে যে ইউএনইপির ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। আর আরেকটা যেটা প্রশ্ন আসে এখান থেকে, ইউএনইপি সদর দপ্তর কোথায়? এটি মনে রাখবেন নাইরোবিতে, কেনিয়ার রাজধানী নাইরোবি। এই নাইরোবিতেই হচ্ছে ইউএনইপি অর্থাৎ ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রামের সদর দপ্তর। পরের একটি প্রশ্নে চলে যায়। পরের প্রশ্ন কি বলেছে? অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাস কোনটি? অপশন আছে অক্সিজেন, নাইট্রোজেন। অক্সিজেন অবভিয়াসলি ভালো গ্যাস, এটা তো হবে না ধরে না। সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ড্রাই অক্সাইড, নাকি কার্বন মনো অক্সাইড, নাকি মিথেন? এটার উত্তর যদি আপনারা জানেন তাহলে কমেন্ট বক্সে এসে জানান। এটির উত্তর হবে অপশন বি, সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন ডাই অক্সাইড। অ্যাসিড বৃষ্টি সম্পর্কে তো প্রায় সকলেই জানেন, তাও কিছু আলোচনা এখানে আছে, দেখে নিন যদি আপনাদের কোনো কাজে লাগে। এই যে অ্যাসিড বৃষ্টি কিভাবে হয় সে সম্পর্কে এখানে বলা আছে। কারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া থেকে বাতাসে দুটি গ্যাস, এক হচ্ছে সালফার ডাই অক্সাইড গ্যাস আর একটা হচ্ছে নাইট্রোজেন অক্সাইড গ্যাস। এই দুটি গ্যাস বাতাসে জলীয় বাষ্পের সাথে মিশে তৈরি করে সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড। অর্থাৎ বাতাসে যে জলীয় বাষ্প আছে তার সাথে বিক্রিয়া করে গ্যাস দুটি অ্যাসিডে পরিণত হয়ে যায়, আর তারপর এটি বৃষ্টির সাথে আমাদের মাটিতে এসে পড়ে। আর অ্যাসিড বৃষ্টির ফলে ক্ষয়ক্ষতি কি হয় সেটা একবার দেখে নেন। তাজমহলের মার্বেল হলুদ হয়ে যাচ্ছে, যেটা আমরা স্টোন ক্যান্সারও বলি। এই স্টোন ক্যান্সার কথাটাও জানেন, এটি অ্যাসিড বৃষ্টি থেকে হয়ে থাকে। ওই তো এখানে লেখাও আছে সেটি যে মার্বেলের ক্যান্সার। শুধু ভারত নয়, পৃথিবীর বিভিন্ন বড় বড় নামি দামি স্মৃতিসৌধগুলিতে এই অ্যাসিড বৃষ্টির ফলে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এখান থেকে এই অ্যাসিড বৃষ্টির দুটি অ্যাসিড আর এই দুটি যে গ্যাস কথা বলা হয়েছে এই নামগুলি একটু জেনে রাখবেন। আর মার্বেল ক্যান্সার বা স্টোন ক্যান্সার যেটাকে বলা হয় এই প্রশ্নটা একটু দেখে রাখবেন। চলেন পরের প্রশ্নে। পরের প্রশ্নটা একদমই পাতি প্রশ্ন, গাছেদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে কি বলে? এখানে আর অপশনও পড়ছি না, সবাই জানেন যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া হবে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে গাছেরা খাদ্য তৈরি করতে পারে। এই জায়গায় দাঁড়াবো না, এর একটু বিস্তারিত আলোচনা দেখে নিই। সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি কোথায় হয়? গাছের পাতার ক্লোরোপ্লাস্ট নামক সবুজ অংশে। আর এছাড়া সালোক সংশ্লেষে যে কাঁচামাল সূর্যালোক, কার্বন ডাই অক্সাইড, জল আর ক্লোরোফিল এগুলির বিশেষ প্রয়োজন। এই কাঁচামালগুলির মধ্যে কোনো একটি না থাকলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া চালানো সম্ভব হয় না। দেখি পরবর্তী প্রশ্ন, 3R নীতির মধ্যে কোনটি নেই?
বর্তমান সময় দাঁড়িয়ে সারা বিশ্বে এই 3R এর নীতিটি বিশেষভাবে প্রচলিত। অপশান আছে রিডিউস মানে কম ব্যবহার করা, রিইউজ মানে পুনরায় ব্যবহার করা, রিসাইকেল মানে পুনর্নবীকরণ করা, রিমুভ মানে সরিয়ে ফেলা। তো এখান থেকে মোটামুটি এই অপশানগুলো সবাই শুনেছেন। তো এখানে বলেছে যে 3R এর মধ্যে 9 কোনটি, উত্তর হয়েছে রিমুভ। আপনারা এই 3R এর মধ্যে কোনটি কোনটি আসছে, এই তিনটি রিডিউস, রিইউজ আর রিসাইকেল, এটি একটু দেখে রাখবেন। এবার 3R এর পূর্ণরূপ আগে বলা হয়েছে, এক হচ্ছে রিডিউস, রিইউজ আর রিসাইকেল, যে তিনটে অপশন ছিল এই তিনটি 3R এর ফুল ফর্ম। রিডিউস মানে প্রয়োজন ছাড়া কম ব্যবহার করা। যেমন ধরেন বর্তমান সময় অনেক বড় লোকরা আছে যাদের গাড়িতে না গিয়ে হয়তো টোটো ভাড়া করলে 5 টাকায় সে চলে যেতে পারে, তবুও তারা বড় লোক বলে গাড়ির তেল খরচা করছে। তো সেইগুলোকে বলা হচ্ছে রিডিউস করতে, মানে যেটা প্রয়োজন নয় সেটি ব্যবহার না করে যতটা পারা যায় কম ব্যবহার করা। আর রিইউজ বলতে পুনরায় ইউজ করতে। বর্তমানে অনেক প্লাস্টিকের জিনিসপত্রগুলোকে দিয়ে রাস্তা তৈরি হচ্ছে, হ্যাঁ, এই ধরনের একই ফেলে দেওয়া জিনিস আবার পুনরায় ব্যবহার করার কথা বলা হচ্ছে। আর একটা হচ্ছে রিসাইকেল করা, অর্থাৎ পুরনো জিনিসপত্র ফেলে না দিয়ে সেগুলি দিয়ে আবার নতুন করে কিছু ব্যবহার করার জন্য জিনিস বানানোর কথা বলা হচ্ছে। এটি খুব সহজ জিনিস, এখানে মোটামুটি আপনারা সবাই জানেন। যাই হোক, পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন, কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তি? পুনর্নবীকরণযোগ্য শক্তির সাথে আপনারা মোটামুটি এই নামটির সাথে সকলেই পরিচিত। পুনর্নবীকরণ মানে যে জিনিসটিকে পুনরায় নতুন করে তৈরি করা যায়। তাই এর মধ্যে অপশন আছে কয়লা, পেট্রোলিয়াম, সৌরশক্তি, ডিজেল। আপনারা উত্তরটা বলুন। যাক, এটির উত্তর হবে সৌরশক্তি। এই আলোচনাতে কিছু পুনর্নবীকরণযোগ্য শক্তির উদাহরণ দেওয়া আছে: সৌরশক্তি, বায়ু শক্তি, জল শক্তি, জোয়ার ভাটা, ভূতাপ, বনজ সম্পদ, জৈব শক্তি। এই প্রত্যেকটি জিনিসের শেষ হয় না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। সূর্যের শক্তি কখনো শেষ হবে না, বায়ু শক্তিও কখনো শেষ হবে না, জল শক্তি শেষ হবে না, জোয়ার ভাটা তো হতেই থাকবে। ভূতাপ শক্তি বলতে এখন বর্তমানে মাটির নিচে যে তাপ আছে সেই থেকেও বর্তমানে বৈজ্ঞানিকরা কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করছে। বনজ সম্পদ যদি আমরা কেটে না ফেলে ঠিকভাবে ইউজ করি তাহলে বনজ সম্পদও থাকবে। এবং এই জৈব শক্তির মধ্যে গোবর গ্যাস, কৃষিজ বর্জ্য পদার্থ, কাঠ পুড়িয়ে সেটা থেকে আবার পুনরায় শক্তি উৎপন্ন করা হয়। এই সকল শক্তির কথা বলা হয়েছে। এই যে এখানে আরেকটা জিনিস দেখে না, পুনর্নবীকরণযোগ্য শক্তি নয়, এখানে আছে কয়লা, পেট্রোলিয়াম, ডিজেল। কারণ কি, যে আমরা জানি যে কয়লা, পেট্রোলিয়াম, ডিজেলের পরিমাণ আমাদের মাটির নিচে সীমিত পরিমাণই আছে, হয়তো একটা সময় না একটা সময় গিয়ে এটি শেষ হয়ে যাবে। তো সেই কারণে এগুলোকে পুনর্নবীকরণযোগ্য সম্পদ বলা চলে না। আপনাদের যদি আর কিছু বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই, বাকি অংশটি পরের ভিডিওতে আপনাদের জন্য আসছে।